একমাত্র রাজনৈতিক দল বিজেপি এই অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশের বিরুদ্ধে বক্তব্য রাখছে। স্বাভাবিকভাবেই তখন আমাদের প্রশ্ন করা হতো যে এখানে হিন্দু মুসলমানের বিভাজন কোথা থেকে আসছে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের এই রাজ্য বিভক্ত হয়েছিল ধর্মের ভিত্তিতে, এই দেশ টুকরো হয়েছিল ধর্মের ভিত্তিতে। মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতেই দেশ বিভক্ত হয়। 1942 সালে গান্ধীজি তার হরিজন পত্রিকায় লিখেছেন যে বিশাল সংখ্যক মুসলমান যদি মনে করে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে, তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকবে, এবং তারা যদি মনে করে তারা একটি পৃথক রাষ্ট্র চায়, তাহলে তারা পৃথক রাষ্ট্র তৈরি করে নিতে পারে, যদি না উল্টো দিকে বৃহত্তর জনসমাজ তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে না তোলে। অর্থাৎ গান্ধীজি সে অর্থে দেশভাগ চাননি। পরবর্তীকালে কংগ্রেসের নেতারা দেশভাগের সম্পূর্ণ দায় গান্ধীজির উপরে চাপিয়ে দিয়ে চলে গিয়েছিল। লাস্ট ডেজ অফ ব্রিটিশ রাজ, লিওনার্ড মসলে নেহরুর সঙ্গে কথোপকথনের সময় উনি বলেছিলেন যে আমরা প্রতিদিন অশান্তির খবর পাচ্ছিলাম পাঞ্জাব থেকে, অগ্নিসংযোগের ঘটনা, মৃত্যুর ঘটনা, আর আমাদের বয়স হয়ে গিয়েছিল। আমরা কেউই দেশভাগ চাইতাম না, কিন্তু যদি তার বিরোধিতা করতাম তাহলে আমাদের জেল যাত্রা নিশ্চিত ছিল। তাই আমাদের সামনে একটা প্রস্তাব এলো দেশ বিভাগের, এবং সেটা আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু যদি গান্ধীজি বলতেন না, তাহলে আমরা অপেক্ষা করতাম এবং লড়াই চালিয়ে যেতাম। এই ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে হয়তো কিছুটা অজানা হলেও যারা পাঠক পাঠিকা আছেন তারা এই ইতিহাসটা জানেন। এখন প্রশ্ন হলো, আমাদের পশ্চিমবঙ্গ একবার আমরা বিভক্ত হয়ে গেছে, আবার এই সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন যেটা চলেছে, আজকে যেটা ভয়াবহ রূপ ধারণ করেছে, এটা শুধু নির্বাচনের প্রাক্কালেই বিজেপি এসে ঘটনা বলছে এরকম নয়। আমি আবার বলছি, একমাত্র রাজনৈতিক দল বিজেপি যারা 80 দশকের মধ্যভাগ থেকে ধারাবাহিকভাবে সীমিত শক্তিতেও এই আন্দোলন চালিয়ে নিয়ে গেছে। আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনার পর যেভাবে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, হাওড়ার কিছু বিক্ষিপ্ত অংশে, নদিয়ায় যে ঘটনা ঘটছে, তার থেকে মানুষকে সচেতন করবার জন্যই এটা আমরা সামনে নিয়ে এসেছি। দেখুন, আমাদের কলকাতার অনতি দূরে রাজারহাটে নিউ টাউনের মিঠু কলোনি হয়ে গেল মাসুদ কলোনি। আজকে সেখানে সবাই কিন্তু তারা জায়গা খালি করে দিয়ে চলে গেছে। বর্তমানের যে সরকার তাদের জন্য ঘর বানিয়েছিল, তাদের জন্য ভোটার লিস্টে নাম তোলার প্রায় ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেছিল, কিন্তু এই মুহূর্তে তারা সেখানে নেই। তারা নীল আকাশে মিশে গিয়েছে, না বাংলাদেশে ফিরে গিয়েছে, না তো বিরাট জনবহুল অঞ্চলের মধ্যে তারা হারিয়ে গেছে, সেটা জানা যাচ্ছে না। বারুইপুরের হারদা গ্রাম, যেখানে প্রকাশ্যে রোহিঙ্গাদের জন্য দানপাত্র রেখে তৃণমূলের সম্পদ শাহজাহান শেখ আজকে সেখানে কাজ চালিয়ে যাচ্ছিল, সেই হারদা গ্রামও রাতারাতি খালি হয়ে গেছে। কলকাতার গুলশান কলোনি কি করে তৈরি হলো? কারা সেখানে বসলো? কারা অধিবাসী? কারা বিদ্যুৎ সংযোগ দিল? কারা জলের ব্যবস্থা করলো? এটাও ভাববার সময় আছে। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন, আমাদের হাওড়ার শিবপুরে এখন জগদীশচন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন হয়েছে, তার পিছনের দিকের ভিতরে মসজিদ তৈরি হয়ে গেল। ওয়াটার কানেকশন কে দিল? এতবার হাওড়া কর্পোরেশনকে জানানো সত্ত্বেও, চিফ সেক্রেটারিকে চিঠি লেখা সত্ত্বেও আজ পর্যন্ত ব্যবস্থা হলো না। এই অনুপ্রবেশকারীরা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। জ্যোতি বসু বলতেন, দুর্বল অর্থনীতির থেকে সবল অর্থনীতির দিকে মানুষ আসবে, এটাই স্বাভাবিক ইন্টারন্যাশনাল ফেনোমেনা। একটা মানবিক মুখ নিয়ে আমাদের অনুপ্রবেশকে নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে। কিন্তু সেই জ্যোতি বসু শেখ হাসিনার
সঙ্গে বৈঠকের পরেও তিনিও কিন্তু এই অনুপ্রবেশ বিরোধী বক্তব্য রেখেছিলেন। আমাদের আসামের আমরা যে কথা বলেছি, এই যে সাইলেন্ট ইনভেশনের কথা, তো এটা তো আসাম হাইকোর্ট বলছে যে 2024-2025 যে অপারেশন প্রঘাত হয়েছিল আসামে, বুলডোজার দিয়ে বহু বাড়িকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তার কারণ কি ওখানে ভারত বিরোধী কার্যকলাপ হচ্ছিল এবং সেখানে জেএমবি, লস্করে তৈবার মতো বহু সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ পাওয়া গেছে। এই মামলা যখন কোর্টে আদালতে যায় তখন সেখানে আদালতের অবজারভেশন ছিল যে ইট ইস এ সাইলেন্ট ইনভেশন। এই যে সাইলেন্ট ইনভেশন হচ্ছে আমাদের ডেমোগ্রাফির ওপরে, এবং তার সঙ্গে বাড়ছে র্যাডিক্যালাইজেশন। ভারতবর্ষকে বদলে দাও, ভারতবর্ষের চরিত্র বদলে দাও, শুধুমাত্র ডেমোগ্রাফি, জনসংখ্যার পরিবর্তন করে, শুধু পশ্চিমবঙ্গকে প্যাসেজ হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনুপ্রবেশকারীদের ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এর সবচেয়ে বড় প্রমাণ হলো আজ পর্যন্ত বিজেপি শাসিত রাজ্যেও যত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে তারা তাদের ফলস আইডেন্টিটি বা কার্ড, তাদের ফেক ওই আধার কার্ড তারা সংগ্রহ করেছে পশ্চিমবঙ্গ থেকে। এবং এরা শুধুমাত্র ধর্মীয় কারণে নয়, আজকে আমাদের যারা ভারতীয় মুসলমান আছে, আজকে মুর্শিদাবাদের যে ভারতীয় মুসলমান আছে, উত্তর 24 পরগনায় যারা আছে, ওরা এপার থেকে এসে ওপার থেকে এসে তারা এপারের মুসলমানদেরও রুজি রুটির উপরে হাত বসাচ্ছে, ভাগ বসাচ্ছে। আমরা কতদিন আমাদের রাজ্যটাকে ধর্মশালা বানিয়ে রাখবো? আজকে এটা সামনে আনবার জন্য আমরা এটাকে লঞ্চ করলাম। এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে চর্চায় বেরিয়ে আসছে যে ভোটার টাকায় মানে রেশন কার্ড পাওয়া যাচ্ছে 10,000 টাকার বিনিময়ে, ভোটার কার্ড 20,000 টাকার বিনিময়ে। এই যে বিভিন্নভাবে তৈরি করছে এরা, প্যান কার্ড বানিয়ে দিচ্ছে 10,000 টাকা দিয়ে। এরা যারা ধরা পড়েছে প্রত্যেকটা জায়গায় তারা পুলিশ ইন্ট্রোগেশনে স্বীকার করেছে। আমি আবার বলছি, বিজেপি শাসিত কোনো রাজ্যের আমি পরিসংখ্যান না দিয়েও বলছি, কেরল এবং তামিলনাড়ু এই দুটি রাজ্য, এখানে এত পরিযায়ী শ্রমিক আজকে সেখানে ইল্লিগাল ইমিগ্রেন্ট হিসেবে ধরা পড়েছে, প্রতিনিয়ত রেড চলেছে। এবং যারা ভারতীয় মুসলমান আছে, যারা আমাদের উত্তর 24 পরগনার প্রকৃত বাসিন্দা, তারা চিহ্নিত করে দিচ্ছেন যে আমরা ভারতীয়, এরা বাংলাদেশি, এরা রোহিঙ্গা। আজকে তাদের যে হিসাব তারা আজকে জানিয়েছে যে আমরা 10,000 টাকা, 20,000 টাকা এ ধরনের ফিক্সড রেট আছে, এই রেটে আমরা পশ্চিমবঙ্গ থেকে কার্ড সংগ্রহ করছি। এটা স্বাভাবিকভাবেই শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে একটা নির্বাচনে যেতে হারার প্রশ্ন নয়, এটা সামগ্রিকভাবে আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে সঙ্গে আমরা সমঝোতা করে নিচ্ছি। ইন্টারনাল সিকিউরিটি অফ দিস কান্ট্রি ইজ বিং কম্প্রোমাইজড by this illegal immigration, and there is a silent demographic invasion on India is going on. Most unfortunate thing is that a party like Trinamool Congress, their leader Srimati Mamata Banerjee, he threw papers on the desk of our honorable speaker in the parliament, and see, by that time she said that the entire voter list has been filled by Bangladeshi infiltrators, and which has been orchestrated by CPIM. We have seen her helplessness, her tears at that point of time, and what she says right now. I think it's a chilling message to the nation. Under any circumstances, Indian internal security cannot be and will not be compromised. Thank you. क्या पूरा चेंज हो गया है क्या इस डॉक्यूमेंट्री से आप लोग? ये चेंज तो विजिबल है। द एंटायर डेमोग्राफी ऑफ आवर बॉर्डरिंग डिस्ट्रिक्ट्स हैव बीन चेंज्ड। ये सिर्फ पश्चिम बंगाल की जनसंतुलन बिगड़ गया ऐसा नहीं है। पश्चिम बंगाल को पैसेज बनाकर आज पूरा हिंदुस्तान में बांग्लादेशी घुसपैठिया पहुंच रहे हैं, और जिसका बहुत सारे लोगों का संपर्क बहुत सारे आतंकी संगठनों के साथ है। स्लीपर सेल खोल रहे हैं, और वनांचल और सीमांचल का भी डेमोग्राफी बदल गया है।
लव जिहाद नहीं, उसका साथ साथ लैंड जिहाद चल रहे हैं। आदिवासी की लड़की का साथ शादी करके उसका जमीन हड़पने का काम भी चल रहे हैं। आज पूरा हिंदुस्तान को इस बारे में सचेत रहना चाहिए। देखिए, बांग्लादेश का साथ हमारा 2200 किलोमीटर से भी ऊपर एक बॉर्डर है। मोस्ट अनफॉर्चुनेट थिंग इज दैट अभी तक 400 किलोमीटर से ज्यादा बॉर्डर अनफेंस्ड है। द बॉर्डर इज पोरस एंड फुल ऑफ वाटर बॉडीज। सिर्फ एक एजेंसी, एक फोर्स बीएसएफ का पास इतना सब माने इतना क्षमता नहीं है कि एक फोर्स से ऐसे अनसाइंटिफिक पोरस बॉर्डर को से आपका ह्यूमन ट्रैफिकिंग बंद कर देना संभव नहीं है। अगर जितना देर तक आपका स्टेट पुलिस का साथ बीएसएफ का जॉइंट ऑपरेशन ना हो, और ये राजनीतिक सहमत होना चाहिए और जनता के भीतर जागरूकता लाना चाहिए। ये डेमोग्राफिक इन्वेशन जो हो रहा है इसको बंद करना चाहिए। इस इन्फिल्ट्रेशन के खिलाफ पूरा समाज को इकट्ठा होकर लड़ना चाहिए। इसमें कोई राजनीतिक भावनाओं से ऊपर उठकर अपने देश के अंदरूनी सुरक्षा का साथ हम लोग समझौता ना करें, यही हम लोगों का विचार है। এই অনুপ্রবেশের কারণে বিভিন্ন অপরাধ বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গে, খুন খারাপি অপহরণ থেকে আরম্ভ করে যেগুলো না না, শুধু অপরাধ বাড়ছে অনুপ্রবেশের কারণে নয়। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে সরকারটা আছে সেই সরকারের সময় সমাজ বিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, তারা ভোটে লিড দিতে পারলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এবং যেভাবে রেডিকালাইজেশন চলেছে, প্রকাশ্যে বক্তৃতা করা হচ্ছে উত্তর 24 পরগনা নদিয়া মুর্শিদাবাদে দাঁড়িয়ে, যেটা দারুল হার্ব, এটাকে আমাদের দারুল ইসলামে রূপান্তরিত করতে হবে। তারা প্রকাশ্যে বলছে ব্রিটিশ আমাদের হাত থেকে ক্ষমতা নিয়েছিল আর ক্ষমতা ফিরিয়ে দিয়ে গেছে হিন্দুদের হাতে, সুতরাং আমাদের ক্ষমতা আমাদের ফিরে আনতে হবে। পশ্চিমবঙ্গে আজ পর্যন্ত একটা সুমোটো ব্যবস্থা হয়েছে? যেদিন পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে আমি বসিরহাটের এমএলএ ছিলাম, আমি যেখানকার চিফ গেস্ট, সেই মঞ্চের উপরে গান চলছে, এগিয়ে চলো এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসিতে তোলো। যেখান বাংলাদেশে চলছে সেখান পশ্চিমবঙ্গে চলছে গত 9 বছর ধরে, 10 বছর ধরে, 12 বছর ধরে। কই একবারের জন্য তো এখানকার পুলিশ কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যেখানে প্রকাশ্যে শিক্ষিত ছেলেদের ডেকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের মগজ ধোলাই করবার জন্য, আমি কারোর নাম প্রকাশ করছি না, বহু শিক্ষিত মুসলিম পরিবার যারা উত্তর 24 পরগনা নদিয়ার বিভিন্ন জায়গায় বাস করেন, তারা আতঙ্কিত হয়েছেন ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য। তারা আমাদের কাছে আসছেন, কালকেও এসেছেন যে আপনারা কিছু ব্যবস্থা নিন, কিছু করুন। তো এইটা সামগ্রিকভাবেই এটা একটা দেশের সমস্যা। এখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের কাজ করতে হবে এবং এক্ষেত্রে আমরা বারবার বদ্ধপরিকর যে দেখুন আমরা সকলকে এতে চাই, সমস্ত রাজনৈতিক দলের সৌবুদ্ধি সম্পন্ন যারা আছেন তাদের আমরা চাই। এখন রাজনীতির স্বার্থে তো অনেক কিছুই হচ্ছে। যারা ধর্ম মানে না, সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষতার ঝান্ডাধারী যারা আছে, তারাই তো দেখলেন রাত্রিবেলা গোপন অন্ধকারে গিয়ে ওই 70% আর 30% ভাগ করে 30%কে কেটে ভাসিয়ে দেবে ভাগীরথীর জলে, তার সঙ্গে মিটিং করে এলো। ওরা এখন রাত্রিবেলা মিটিং করছে, আমরা দিনের বেলা আপনাদের দেখাচ্ছি। আমাদের যা কিছু আছে দিনের আলোর মতো স্পষ্ট, গোপন কিছু নেই। আপনারা কিভাবে দেখছেন হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক? হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক। দেখুন, সিপিআইএম কে সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ প্রত্যাখ্যান করেছে। সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। সেজন্য মোহাম্মদ সেলিমের নেতৃত্বে, তার কুশল নেতৃত্বে, সুজন চক্রবর্তীদের নেতা, তারা এখন একমাত্র ব্যাংক করেছেন ওই মুসলিম ভোট ব্যাংকের ওপরে। যদি কিছু করা যায়, কখনো প্রকাশ্যে গোমাংস খেয়ে, কখনো মুসলিম লীগকে সমর্থন করে, কখনো মুসলিম লীগের সঙ্গে সরকার চালিয়ে, এখন তো এটা ওদের তো পুরনো এজেন্ডা এটা ছিলই। পাকিস্তানের দাবির সবচেয়ে বড় সমর্থক ছিল কমিউনিস্ট পার্টি। তারা দেশকে 28টা টুকরো করতে চেয়েছিল। তাদের পার্টির নেতাই প্রস্তাব দিয়েছিল যে বাংলার পূর্ব এবং পশ্চিম দিকের অংশে একটা সেপারেট মুসলিম হোমল্যান্ড যাতে তৈরি করা যায়। তো তারা তো এই বাংলার টুকরো করার পক্ষে ছিল ধর্মের ভিত্তিতে। তো এখন তারা ধারাবাহিকতা বজায় রেখেছে, তাদের ডিএনএর তো কোনো পরিবর্তন হয়নি, সেই জন্য কালকে চলে গেছে ওখানে।
ওই 70%, 30% করতে। And will this demography be your election issue this year? Will this demography will be demography? It's a national issue, I think so. No, will this be your This issue? is the This is reason the which you will election. show to the people and say that trust vote for BJP and then things Certainly will fall not. in place. हम लोग देश की किसी समस्या को लेकर राजनीति करने का पक्ष में नहीं है। ये समस्या सिर्फ भाजपा का समस्या नहीं है, ये समस्या पूरा देश का है। और इसी का कारण देश का एक बार बंटवारा हो गया था, देश टूट गए थे। तो आज ये हम लोग चाहते, चाहे सीपीएम हो, चाहे कांग्रेस हो, चाहे तृणमूल कांग्रेस हो, तो ऐसा स्थिति पे जब देश का अंदरूनी सुरक्षा खतरे पे है तो उसमें राजनीति नहीं करके इकट्ठा होकर इस समस्या का समाधान करना हुमायूं चाहिए। कबीर मोहम्मद सलीम का बैठक को लेके आपका क्या रिएक्शन है? अरे ये तो होना ही था, ये नहीं होगा तो कैसे चलेगा। कम्युनिस्ट पार्टी मुस्लिम लीग का पास, ऐसा अलगाववादी तक के पास जाएगा, यही तो सही है। कुछ लोग थोड़ा ज्यादा आगे चला जाता है, ये भारत तेरी टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह, और कुछ लोग ये सपना दिल में रख, सपना और ये विश्वास अपने हृदय में रखकर ये इन लोगों के पास चले जाते हैं। वो सफ्ट है, ये हार्ड है, क्या बोलते हैं आप लोग, नरम गरम। দাদা বনগাঁর জহিরুদ্দিন জুনিয়র মাদ্রাসায় 26শে জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের সময় নারায়ে তাকবীর দিয়ে বন্দে মাতরম না বলে নারায়ে তাকবীর দিয়ে পতাকা উত্তোলন করেছে, যে বিষয়টা এখন ভাইরাল হচ্ছে। এই বিষয়ে যদি কিছু বলেন। আমরা তো বলেই যাচ্ছি এটা র্যাডিক্যালাইজেশন বাড়ছে। এটা আমাদের না, জিজ্ঞাসা করে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করুন, তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসা করুন। আমাদের অবস্থান তো স্পষ্ট যে भारत में अगर रहना होगा वंदे मातरम कहना होगा, এটা তো আমাদের স্লোগান। আমাদের তো নতুন করে বোঝাবার কিছু নেই। বন্দে মাতরমকে যদি সেদিন টুকরো না করে দেওয়া হতো 1937 সালে, তাহলে 1947 সালে ভারত ভাগ হতো না। যদি সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বিতাড়ন না করা হতো তাহলে সুভাষ বোস ভারত ভাগ হতে দিতেন না। ওই জয় হিন্দ ধ্বনিতেই ভারতবর্ষ এক থাকতো। আমরা একটা গৃহযুদ্ধ ফেস করতাম, কয়েক লক্ষ মানুষ হয়তো মারা যেত, কিন্তু অবশ্যই 20 লক্ষ মানুষ মারা যেত না। এই দেশ এক থাকতো। অভয়ের বাবা মা এসেছিলেন আপনার সঙ্গে দেখা করতে, কি কারণে অভয়ের বাবা মা এসেছিলেন দেখা করতে আপনার সাথে? আরজি করে হ্যাঁ, ওনাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। ওনারা আমাদের গৃহমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, অমিত শাহের সঙ্গে। আমি বললাম এখন তো 30-31 তারিখের তো আগের থেকে শিডিউল তৈরি হয়ে আসে নেই, আপনাদের এই ইচ্ছা এবং আপনারা যে চিঠি দিচ্ছেন সেটা অবশ্যই আমি স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেবো।